ঢাকার ভোর, হালকা কুয়াশা, ঘন নীরবতা। বাতাসে কিছু অদ্ভুত চাপা শব্দ। হট্টগোল? না। চিৎকার? না। একটা দীর্ঘশ্বাসের মতো, যেন শহরটা বুঝতে পারছে আজ কিছুটা বদলেছে। সকালের প্রথম আলোয় কেউ মোবাইল স্ক্রিনে খবরটা দেখছে, কেউ গরম চা হাতে টেলিভিশনের দিকে তাকিয়ে। স্ক্রিনে ভেসে উঠছে এক সংবাদ শিরোনাম, কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ মুস্তাফিজুর রহমান। কেউ হতবাক, কেউ রাগে কাঁপছে, কারণ সবাই জানে এটা শুধু ক্রিকেট নয়, এটা অপমানের গল্প, আত্মমর্যাদায় আঘাতের ইতিহাস। আর এই আঘাতের জবাব এবার এসেছে নীরবে, কিন্তু গভীরভাবে। কারণ এখন বাংলাদেশ বলছে ভারতের গোলামি টাইম নেই। ৯০-এর দশকে কলকাতা নাইট রাইডার্স ছিল ক্রিকেটের গ্ল্যামারের প্রতীক। শাহরুখ খানের হাসি, বলিউডে জৌলুস আর আইপিএলের ঝলমলে পর্দা। কিন্তু আজ সেই বেগুনি জার্সি হয়ে গেছে প্রতীকের নাম, ভারতের নোংরা ক্রিকেট রাজনীতির প্রতীক। দিল্লির ক্ষমতা কেন্দ্র থেকে কলকাতার ম্যানেজমেন্ট, সব জায়গায় একই চাপা হিসাব। বাংলাদেশের এক মুসলিম তারকা, যার বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল, যে খেলার মাঝে নামলে বাংলাদেশের পতাকা উড়তে থাকে, তাকে দল থেকে বাদ দেওয়া হলো, কারণ তার নাম মুস্তাফিজ, তার দেশ বাংলাদেশ। এই সিদ্ধান্তটা ক্রিকেটীয় নয়, এটা রাজনৈতিক। একজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে একটি জাতির আত্মমর্যাদাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বহুদিন ধরেই কেবল ক্রিকেট নিয়ন্ত্রণ করে না, এখন তারা নিয়ন্ত্রণ করে দক্ষিণ এশিয়ার গর্ব, অর্থনীতি, এমনকি কূটনীতি পর্যন্ত। কিন্তু এবারে তাদের হিসাব গোলমাল হয়ে গেল। একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে তাদের উগ্রপন্থী অংশের অস্বস্তি ছিল অনেক দিন ধরে, বিশেষ করে যখন মুস্তাফিজ নিজের ধর্মীয় পরিচয় ধোকান না। যখন তিনি বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে বহন করেন, তখন সেই গর্ব দিল্লির প্রভাবশালী মহলে এক ধরনের আতঙ্ক তৈরি করে। অতঃপর সিদ্ধান্ত আসে জব্দ কাটার মাস্টার। তারা ভাবল এটা ক্রিকেট, কেউ কিছু বলবে না। কিন্তু তারা জানত না, মুস্তাফিজ আর সাধারণ নয়, এটা এখন বাংলাদেশের আত্মার নাম। নখন খবর ছড়িয়ে পড়তেই ঢাকা ফেটে পড়ে। ফেসবুক, টুইটার, রাস্তাঘাট, সব জায়গায় একই শব্দ, গোলামি দিন শেষ। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল তখন ভেরিফাইড পেজে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড যেভাবে মুস্তাফিজকে বাদ দিয়েছে, তা বাংলাদেশের জন্য চরম অপমান। এবারে সময় এসেছে জবাব দেওয়ার, অর্থনৈতিক, কূটনীতিক এবং ক্রীড়া ক্ষেত্রে। এই বক্তব্য যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আসিফ নজরুল ঘোষণা দেন, বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। এই ঘোষণা ছিল ভারতের অর্থনীতির পেটে সরাসরি লাথি। বাংলাদেশ হল আইপিএলের সবচেয়ে বড় দর্শক বাজারগুলোর একটি। এখান থেকে ভারতীয় চ্যানেলগুলো কোটি কোটি টাকা আয় করে। এই অর্থ বন্ধ মানি আইপিএলের অর্থনৈতিক শিরায় ধাক্কা। আইপিএলে এখন আর কেবল খেলার প্রতিযোগিতা নয়, এটি ভারতীয় রাজনীতির এক অর্থনৈতিক উপাঙ্গ। বিসিসিআই প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন রুপি রাজস্ব প্রবাহ সৃষ্টি করে, যার বড় অংশ আসে সম্প্রচার অধিকার, বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং আন্তর্জাতিক দর্শক বাজার থেকে। বাংলাদেশের মতো ১৮ কোটি মানুষের দেশে দর্শক ভিত্তিক একটি বিশাল অংশ। এখানকার বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টেলিভিশন রাইটস মিলিয়ে প্রতি বছর ভারতের মিডিয়া কোম্পানিগুলো কয়েকশো কোটি টাকা আয় করে থাকে। সেই কারণে ঢাকার সিদ্ধান্ত, আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা, একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং বাস্তব অর্থনৈতিক চাপ। এটি এমন এক বার্তা যে বাংলাদেশের মর্যাদা, খেলোয়াড়ের সম্মান নিয়ে রাজনীতি করলে তার মূল্য দিতে হবে অর্থনীতিতেও। এটি প্রথমবারের মতো এমন একটি উদাহরণ যেখানে একটি ছোট রাষ্ট্র তার নৈতিক অবস্থান দিয়ে বৃহৎ রাষ্ট্রের বাণিজ্যিক কাঠামো প্রভাব ফেলছে। এই অবস্থান কেবল ক্রিকেট সংক্রান্ত নয়, এটি দক্ষিণ এশিয়ায় ক্ষমতার নতুন ভারসাম্যের ইঙ্গিত। ভারতের সফট পাওয়ার যেভাবে ক্রিকেটকে ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রভাব বিস্তার করেছে, সেই জায়গাতেই বাংলাদেশে আঘাত এনেছে। এটি ভারতের জন্য কেবল একটি সম্প্রচার সংকট নয়, বরং রাজনৈতিক বার্তা, ঢাকা এখন আর কোনো চাপের রাজনীতি মানবে না। এই ঘটনার পর বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া দেখিয়েছে যে ক্রিকেট তাদের কাছে জাতির সম্মান। এর সম্প্রচারণ দিল্লি না ঢাকা। ঢাকা এখন কেবল স্লোগান নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের ভাষা। আইপিএল এখন বাংলাদেশের চোখে একটি অর্থনৈতিক উপনিবেশের প্রতীক, আর সেই উপনিবেশের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে খেলার মাঠ থেকেই নয়। এখন প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ ভারতে হওয়ার কথা, সেখানে কি বাংলাদেশ দল খেলতে
বদলতে যাবে? উত্তর এসেছে সরাসরি সরকার থেকে। না, নিরাপত্তা নিশ্চিত না হলে নয়। বাংলাদেশ সরকার আইসিসির কাছে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানোর প্রস্তুতি নিয়েছে, যেখানে বলা হবে ভারতে বর্তমান ধর্মীয় উগ্রতার কারণে বাংলাদেশ দল নিরাপদ নয়। যদি এই রিপোর্ট আইসিসি গ্রহণ করে এবং ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কার সরানো হয়, তাহলে সেটি ভারতের জন্য হবে ইতিহাসের সবচেয়ে বড় অপমান। একটি দেশ যারা নিজেদের বিশ্বগুরু বলে দাবি করে, তারা যদি নিজের মাটিতে একটি দলের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের গর্ব কাঁচের মতো ভেঙে পড়বে। বাংলাদেশের অবস্থান শুধু ক্রিকেটের বাইরে রয়েছে এক বৃহত্তর কূটনীতির অংশ। একসময় ঢাকা ভারত বান্ধব পররাষ্ট্রনীতিকে রক্ষা করার চেষ্টা করত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাস্তবতা বদলেছে। চীনের বিনিয়োগ, পাকিস্তানের সঙ্গে নতুন সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক বাণিজ্য রুটে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ঢাকাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। এই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে মুস্তাফিজ ইস্যুতেও। ভারতের প্রভাবমুক্ত এক পররাষ্ট্রনীতির সূচনা এখান থেকেই। বাংলাদেশ এখন বুঝেছে অর্থনৈতিক স্বাধীনতা ও ক্রীড়াগত মর্যাদা একে অপরের পরিপূরক। তাই সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে সমান মর্যাদার ভিত্তিতে, শ্রদ্ধার বিনিময়, আধিপত্যের বিনিময় নয়। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনটি একটি বৃহৎ ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। বাংলাদেশ এখন আঞ্চলিক ভারসাম্যের নতুন ধরনের শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, যে দেশটি আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকতে চায় না। এটি এক নতুন বাংলাদেশ, যেখানে আত্মমর্যাদা, অর্থনীতি ও কূটনীতি একসাথে মিলেছে। নতুন পররাষ্ট্রনীতির মর্মার্থ হল বাংলাদেশ এখন কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয়, বরং প্রোঅ্যাক্টিভ শক্তি। যদি প্রতিবেশী দেশ কোনো বর্ণাদা করে, বাংলাদেশ যোগ থাকবে না। কূটনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার জবাব দেবে। এবং মুস্তাফিজ ইস্যু সেই নীতির প্রথম প্রয়োগ। রাত নামছে ঢাকায়। টেলিভিশনের পর্দায় এখনও চলছে বিতর্ক, বিশ্লেষণ, প্রতিক্রিয়া। কেউ বলছে এটা তো কেবল খেলা, কেউ পাল্টা বলছে না, এটা আমাদের আত্মপরিচয়। বাইরে তখন হালকা বাতাস বইছে। একটা ঘরে বসে এক বৃদ্ধ বললেন, যে দেশ খেলোয়াড়ের মর্যাদা রক্ষা করতে পারে না, সে দেশ তখনও স্বাধীন নয়। তারপর নিঃশব্দে চোখ মেলে তাকালেন আকাশের দিকে। দূরে কোথাও বাংলাদেশের পতাকা দুলছে, দিল্লির দিকে নয়, চোখে চোখ রেখে দাঁড়ানো একটি দেশের প্রতীক হয়ে। কারণ ইতিহাস ঘুরে এসেছে নতুন মোড়ে। এবার আর কোনো ছাড় নেই। মুস্তাফিজ কেবল খেলোয়াড় নন, তিনি সেই স্লোয়ার যা দিল্লির অহংকার ভেঙে দিয়েছে। আর এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু নতুন বাংলাদেশের যুগ। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।